ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার আমি হাজির, সাথে রয়েছে এক ঝুড়ি নানা রং বেরঙের গল্প। মাঝে কয়েকদিন আসতে পারিনি, আর কি জন্য আসতে পারিনি সেই সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিও। এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা ছুঁই ছুঁই, আর আমি রাতের জন্য বেগুন ভাজবো। আজকে আমার বর এই বাড়িতে অর্থাৎ আমার কাছে আছে। ও বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্যে তারই প্রস্তুতি চলছে। এই বেগুনগুলো গরম গরম ভাজা খেতে সত্যিই ভালো লাগে, আর ঠান্ডা পড়েছে তো, ঠান্ডার সময় বেগুন ভাজা ভাতের সাথে জমে যায়। আর সাথে যদি একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল থাকে, উফ, তাহলে তো কথাই নেই। কিন্তু দুঃখের বিষয় সেটা আজকে নেই, তাই শুধু বেগুন ভাজা হবে, আর সাথে হবে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা। এই রসুন কালো জিরে ভাজাটা এটা আমার মা করে দিত শীতকালে, স্পেশালি আমাদেরকে করে মাঝে মাঝেই রাত্রিবেলা দিত। মা বলতো কি এটা ঠান্ডা লাগাকে প্রতিরোধ করে, মানে প্রিভেন্টিভ একটা টোটকাও বলতে পারেন, অথচ গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বেগুনগুলো ভালো ছিল, তবে একটু পোকা ছিল বলে মাঝখানটা বাদ দিতে হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনে কিন্তু নুন হলুদ মাখানো প্রায় শেষের পথে। এবার এগুলোকে ভাজবো, চলুন। ব্যাস, ওভেনে বসিয়ে দিয়েছি আমার ছোট্ট ফ্রাইং প্যান। ক্যামেরায় কত বড় লাগছে, বাস্তবে কিন্তু ফ্রাইং প্যানটা বেশ ছোট্ট, খুব উপকারী। ছোট হলে কি হবে, এতে ডিমের পোচ, একটু আলু ভাজা, কিংবা এরকম বেগুন ভাজা, ডিমের অমলেট সব কিছু করা যায়। আর এই ফ্রাইং প্যানটা আমায় দিয়েছে আমার দাদা। বেগুনগুলো নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন খাওয়ার সময় হয়ে এসছে প্রায়, তাই জন্য চটপট এগুলো গরম গরম ভেজে নেব। আরও একটা জিনিস করার বাকি, ওই যে বলেছি রসুন কালো জিরে লঙ্কা কুচি দিয়ে ভাজবো। এই বেগুন ভাজা হলে ওইটা ভাজবো। আজকে এই দিয়েই ভাত উঠে যাবে। আর সাথে আলু সেদ্ধ আছে। আর বেগুন ভাজছি তো। রসুনগুলো কুচিয়ে নিচ্ছি। রসুনগুলো থেতো করবো ঠিকই, কিন্তু তার আগে একটুখানি কুচিয়ে নিলে কি হয়, থেতো করতে খুব সুবিধে হয়। এই জিনিসটা খেতে এত উপাদেয় না, আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। কিছুই না, রসুনগুলো কুচি করে নেবেন, আর তারপরে কালো জিরে, এমনি কালো জিরে, সেটা একটুখানি অ্যাড করে দেবেন হামনদিস্তাতে, আর সাথে একটু লঙ্কা কুচিয়ে নেবেন, আর একটু নুন ছড়িয়ে দেবেন, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, তারপরে ভালো করে থেতো করে কড়ায় একটুখানি সর্ষের তেল দেবেন, তেলটা গরম হলে এটা ছেড়ে দেবেন, দিয়ে একটু ভাজা ভাজা, মানে রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা কেটে যাওয়া অবধি ভাজা করবেন। ভাজা করে অল্প একটু তেল তেল থাকবে, তেল শুদ্ধ নামিয়ে নেবেন। আর সেটা দিয়ে যদি গরম ভাত খাওয়া যায়, স্পেশালি শীতকালের রাত্রিবেলা যারা ভাত খান, আর যারা ভাত রাতে খান না, দুপুরেও এটা ট্রাই করতে পারেন। খুব ভালো, খুব ভালো, মানে খুবই ভালো। গায়ে হাত পায়ে ব্যথা কমে যায়, তারপর সর্দি কাশি লাগা প্রতিরোধ করে। মা এটা প্রায়শই করে দিতেন আমাদেরকে, এবং সত্যি সত্যি উপকারী, খুব ভালো এই জিনিসটা। তাই এটা আমি এখন করছি, কারণ আমার বরের, আমার দুজনেরই ঠান্ডা লাগার ধাত। আমার দাদাও খাবে, আর পিসি যেহেতু পেঁয়াজ রসুন মানে এগুলো খায় না, তাই পিসিকে দেওয়া হবে না, তো আমরা 3জন খাবো। আমি ভেবেছি একদিন ও বাড়িতে গিয়ে আমার শ্বশুরমশাইকেও এটা করে খাওয়াবো। ওনারও বেশ ঠান্ডা লাগার ধাত, তো এটা খেলে অনেকটা উপকার পাবেন। উনি অবশ্য রাত্রিবেলা রুটি খান, তো দিনের বেলা ভাতের সাথেই করে দেবো ভেবেছি। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রসুন কোচানো কিন্তু প্রায় শেষ। নিয়েছি এখানে রসুন আছে, কালো জিরে আছে, লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, যেহেতু প্রথমেই বললাম আমার পর ঝাল খেতে একটু ভালোবাসে, আর নুন। আমি অল্প একটু সর্ষের তেল এর মধ্যে নেব। এবার সর্ষের তেলটা এবার সবটা দিয়ে ভালো করে হালকা থেতো করে নেব, মানে খুব মিহি পেস্ট নয়, ওই থেতো করে ছেঁচে নেওয়া যেটাকে বলে, সে ছেঁচে নিয়ে তারপরে কড়াই দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এইবার ছেঁচে নেওয়া রসুনটা আমি কড়াই দিয়েছি, তেলটা গরম হওয়ার সাথে সাথে এটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা খেয়াল রাখতে হবে, হয় লোতে নয় লো টু মিডিয়াম, এর বেশি যেন না হয়, না হলে কিন্তু রসুনটা পুড়ে যাওয়ার একদম পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে রসুনের রঙটা বদলাচ্ছে, আর যখন পুরো সবটা লাল হয়ে যাবে, মানে এই সাদাটা কেটে যাবে, তখনই নামিয়ে নিতে হবে।
বেশি ভাজলে আবার তখন কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে, সেটা খেতে মোটেও ভালো লাগবে না। আমি এটাতে আলাদা করে নুন দিলাম না, কারণ যেহেতু ছেঁচে নেওয়ার সময় আমি অল্প নুন দিয়েছি, তাই আর নুন দিলাম না। এটা যখন ভাজছি ঘরে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো। আমার নামানো হয়ে গেছে। এটা এবার খাওয়ার সময় সার্ভ করে দেব। হয়তো হালকা একটু আমার না বেশি ভাজা হয়ে গেছে, যাই হোক। জিনিসটা দেখুন, একটা ছোট্ট বাটিতে রেখেছি। এই বাটিগুলো ভালো করে দেখা যাচ্ছে, ছোট্ট একটা পুচকি বাটিতে রেখেছি। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, আবার সকাল পেরিয়ে বেলা হতে যায়। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30 10টা। আমি এতদিন আপনাদের সামনে কেন আসতে পারিনি জানেন? তার কারণ চোখের সামনে বাড়িতে মিস্ত্রি কাজ শুরু হয়েছে। যে আসলে মিস্ত্রি কাজ শুরু হলেই তো হলো না, তার আগে একটা জোরদার প্রস্তুতি আছে। মাল মশলা কেনা, মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলা। যদিও দাদা পিসি দুজনেই রয়েছে, তবুও ফাইনাল ডিসিশন আমার, এবং সব কিছু বলে দেওয়া, রং সিলেক্ট করা, সব কিছুই আমি করেছি। এইসব নিয়ে খানিকটা মেতেছিলাম আর কি। এখন এখানে হচ্ছে আমাদের যে একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির দেয়ালগুলো, ওগুলো ছোটোখাটো রিপেয়ারিং, তারপরে হবে রঙের কাজ। আজকে লতিকা মাসি রান্না করছে, ভালো গন্ধ বেরোচ্ছে, বুঝেছ লতিকা মাসি? তাকাও ওইদিকে লতিকা মাসি। বাড়িঘরের অবস্থা খুব শোচনীয়। মিস্ত্রি কাজ শেষ হলেই শুরু হবে আমার বাড়িঘর দোর সাজানো গোছানোর কাজ। ওটা আমি নিজেই করব। ব্যাস, পালান কাকুও চলে এসেছে। এইবার কাঁচের জানলাগুলো বসে যাবে। আসলে গ্রিলগুলো লাগানো হয়ে গেছে বহু আগে জানেন, কিন্তু এই শাটার্সগুলো মানে যে গ্লাসের যে জানলাগুলো, সেগুলো লাগানো বাকি ছিল। বিয়ের আগে আগেই সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গেছিল বাড়ির একটা পোর্শনে। বাড়ির দুটো পোর্শন মানে একসাথে লাগোয়াই দুটো দিক। তো ওই দিকটাই আমাদের ডাইনিং রুম, দোতলার ডাইনিং রুম। তো ডাইনিং রুমের গ্রিলগুলো অনেক আগেই বসে গেছে। রেনোভেশন হচ্ছিল, তাই পুরনো জানলাগুলোকে সরিয়ে নতুনভাবে একটা নতুন ধাঁচে করা হয়েছে। কাঁচের জানলাগুলো লাগানো বাকি ছিল। তারপরে তো আপনাদেরকে বলেইছি, বিয়ের পরপর সব এবারই ওবারই দুবারই মিলিয়ে এত অসুস্থতা, এত বিপদ গেছে, যার জন্যে এই বাড়ির যে মিস্ত্রি কাজগুলো সেগুলো পেন্ডিং রয়ে গেছে, যেগুলো এখন কিনা আস্তে আস্তে আবার শুরু হয়েছে। ডাইনিং রুমটা যেহেতু বাড়ির উত্তর দিকে, তাই শীতকালে ভীষণ ঠান্ডা মানে রাত্রিবেলা তো কেঁপে যেতে হয় এখানে। ছোটগুলো কোথাকার বলছিস? হ্যাঁ, মানে এইটা আর ওই ওপরে। ও, ওটা তো ভাড়া বেঁধে। এটা কবে করবি বলুন? চলুন দাদা এদিকটায় মিস্ত্রি কাজের তত্ত্বাবধান করুক, আমি ওদিকে আমার মাটির কাজ নিয়ে বসে পড়ি। আমার এনিহাও আজকে মাটির 4টে পেন স্ট্যান্ড রেডি করতেই হবে। কাল বিকেলে অথবা পরশু সকালের মধ্যেই ডেলিভারি। লোকাল একটা বইমেলা হচ্ছে, সেখানেই যাবে আমার এই কলমদানিগুলো। এই যে একটা অলরেডি তৈরি হয়ে গেছে রং করে, দেখুন সুন্দর হয়েছে না? আমার কিন্তু বেশ ভাল লাগছে, নিজের বানানো বলে বলছি না, আমার চোখে বেশ ভাল লাগছে। পেন স্ট্যান্ড গ্লাসের মধ্যেই করেছি, কারণ মাটির পেন স্ট্যান্ড ওভাবে বানানো তো যায় না, তো নর্মালি আমি গ্লাসের মধ্যেই করে থাকি। পেন্ট করেছি, আর এই যে এখানে মাটির যে মোটিভগুলো করে রেখেছি, এগুলো পেন স্ট্যান্ডের গায়ে ডিজাইন হিসেবে আটকে আটকে দেব, দিয়ে একটা সুন্দর একটা কিছু আসবে। যাই হোক, সেটা রেডি হয়ে গেলে, কমপ্লিট রেডি হয়ে গেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কাজে বসে পড়ি, না হলে বেজায় দেরি হবে। সকাল থেকে একেই ঘুরঘুর করেছি, এদিক ওদিক মিস্ত্রি কাজ দেখেছি, এবার কাজে বসতেই হবে। অবশেষে ধৈর্য ধরে বসে কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি। আমার 1 নম্বর পেন স্ট্যান্ড রেডি। কেমন হয়েছে জানাবেন কিন্তু। এবার
ওপাশে গোবিন্দ কাকুও কাজ করছে, ওপাশে পালান কাকু করছে। চারিদিকে লোকজন। লতিকা মাসি ঠিক কথা বলেছে, আজকে বাড়ি ভর্তি লোকজন। নিচের পুট্টির কাজ হয়ে গেছে, এখন এই জানলার ওপরটা হচ্ছে নাকি? আচ্ছা, শুকিয়েছে এগুলো? ও, এটা সিমেন্টের রিপেয়ারিংটা হচ্ছে। ও আচ্ছা, যেই একটা পেন স্ট্যান্ড শেষ হয়েছে, আমার তো পায়ের তলায় সর্ষে। আবার দেখতে চলে এসেছি কাজ কতদূর এগুলো। এটা আমার দ্বিতীয় পেন স্ট্যান্ড। এই পেন স্ট্যান্ডটা বেশ একটু মনের মতো করে করছি। এখানে কিন্তু মাটির মোটিভ মানে ক্লে মোটিভে বেশি ওয়ার্ক হবে না, এখানে আর্টটাই এত সুন্দর। যে আর্ট ফর্মটা ক্রিয়েট করছি দেখছেন, এটা না একটা মহারাষ্ট্রিয়ান ট্রাইবাল আর্ট ফর্ম, এটার নাম ওয়ার্লি আর্ট। কি সুন্দর! আমার না এটা আঁকতে আঁকতে একটা কথা মনে হচ্ছিল যে আমাদের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে হরপ্পা মহেঞ্জোদারোর আমলে এরকম কিছু আর্ট ফর্ম দেখতে পাবো। অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা হিস্ট্রি নিয়ে একটু ঘাটাঘাটি করেন দেখবেন ইজিপশিয়ান আর্টও অনেকটা এরকম। আমার এই আঁকার শিক্ষককে ইউটিউব। অবাক হচ্ছেন তো? সত্যি কথা বলছি, আমি কোনোদিন আঁকা শিখিনি। আমার হাতের আঁকা হয়তো ভালো না, চেষ্টা করি মাত্র। আর এই আর্ট ফর্মটাও শিখেছি ইউটিউব থেকে। আর এটা প্রায় কমপ্লিট না, পুরোই কমপ্লিট। এবার কালার ফিল আপ করবো। আমি আর্টটা তো ওয়ার্লি আর্ট সেটা নিশ্চিত জানি, কিন্তু ইতিহাসের অনুষঙ্গ টেনে যে কথাটা বললাম সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি। আমার দেখে মনে হয়েছে, যেহেতু বরাবরই যখন ছাত্রী ছিলাম তখন আমার ইতিহাসের প্রতি ভীষণ ঝোঁক ছিল। এমনকি কথাও হয়েছিল আমি হিস্ট্রি অনার্স করে তারপরে তার উপর মাস্টার্স করব, কিন্তু কি জানি কেন আমি চলে গিয়েছিলাম বেঙ্গলির ফর্ম নিতে এবং বেঙ্গলি অনার্স করে তারপরে বেঙ্গলিতেই মাস্টার্স করেছি। সেটা আলাদা বিষয়, যাই হোক, কিন্তু ইতিহাসের প্রতি ঝোঁকটা আমার এখনও। তো সেইখান থেকেই আমার এটা নিজস্ব দেখে মনে হয়েছে যে এই আর্টটার সঙ্গে ভীষণভাবে সেই হরপ্পা মহেঞ্জোদারোর আর্টের কিংবা ইজিপশিয়ান আর্টের একটা কোথায় যেন একটা প্রচ্ছন্ন মিল পেয়েছি, মানে আমার মনে হয়েছে অন্তত। যাই হোক, অনেক পাণ্ডিত্য ফলালাম, আমার কাজটা শেষ। এবার এটাকে কালার ফিল আপ করবো, তারপরে ফাইনাল এক্সিকিউশন কী এলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার বিরতি নিতে চলে এসেছি আর দেখতে এসেছি কতদূর কাজ এগুলো। বাড়িতে মিস্ত্রি কাজ হলে না ছোট্ট থেকে আমার খুব ভালো লাগে কতদূর কাজ হলো, কিভাবে করছে এগুলো দেখতে। আর তাছাড়াও আমি না একভাবে বসে কোনো কাজ করতে পারি না, একটু করে কাজ করি আর উঠি। যখন পড়াশোনা করতাম তখনও একই রকম ছিলাম, একটু করে পড়তাম আর সারা বাড়ি একবার ঘুরে আসতাম। তার জন্যে বকুনিও খেয়েছি প্রচুর। আবার চলে এসেছি তাই বিরতি। ড্রিলের কাজ করো তো তুমি? কি কি করো? ছাদের শেড, এগুলো সবই তো করো। তোমার ফোন নাম্বারটা বলে দাও সবাইকে। 9830952887। এটা পালান কাকুর ফোন নাম্বার। পালান কাকু সব রকমের কাজই করে কাছের, আর বিশ্বস্ত, ভীষণ বিশ্বস্ত, ভালো লোক। আর পালান কাকুর আমাদের বাড়ির কাজ মানে বহু বছর, বহু আমি তখন অনেক ছোট বাচ্চা মেয়ে, তখন থেকে পালান কাকুকে দেখেছি আমাদের বাড়ির সমস্ত গ্রিলের কাজ করতে। সারাদিনের ক্লান্তি শেষে একটা রিওয়ার্ড, সাডেন প্ল্যান মুভি দেখতে যাব ভুলভুলাইয়া 3। পুঙ্কা আজকে হঠাৎই তাড়াতাড়ি চলে এসেছে, ব্যাস আমিও আবদার জুড়ে দিলাম, চলো চলো মুভি দেখতে নিয়ে চলো, আর ও রাজি হয়ে গেল। তাই ঝটাপট রেডি হয়ে বেরিয়ে পড়ছি দুজনে। আর দাদাকে বলে গেলাম যে ফেরার পথে ডিনারটা নিয়ে আসবো। আজকে না কমলা মাসি আসেনি, তাই জন্য আমরা তিনজন আজকে রাতে বাইরের খাবারই খাবো। চললাম মেনকার উদ্দেশ্যে। বরাবরই না এই সাডেন প্ল্যানসগুলো আমাকে খুব আনন্দ দেয়, আজকেও আমি তাই বেজায় বেজায় খুশি। যাই হোক,
বেশ দেরি হয়ে গেছে আমাদের, কারণ ও অফিস থেকে এসছে, ও রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, তাই এখানে খুব টেন্সড হয়ে আমরা উবেরের জন্য ওয়েট করছি। অবশেষে পৌঁছে গেছি হলে। ও টিকিট কাটছে, শো কিন্তু স্টার্ট হয়ে গেছে জানেন, 6টা পর টিকিট কাটা হচ্ছে। I am very much excited to see Bhulbulaiya 3. Reviews খুব বাজে, still I am excited. সিনেমার অবসান, বাড়ি ফেরার পথে সামনেই কাছেই, বাড়ির কাছেই মহারাজ টেগার রোড বলে একটা জায়গা আছে, সেখানে একটি লোকাল শপ থেকে আমাদের রাতের ডিনারটা তুলে নিচ্ছি। আজকে বেশি কিছু খাওয়ার ইচ্ছে নেই সেরকম, কিন্তু চিকেন ভর্তা খেতে আমি বরাবর খুব ভালোবাসি এবং অলওয়েজ রেডি, তো সেটাই নেওয়া হচ্ছে, তন্দুরি রুটি অ্যান্ড চিকেন ভর্তা। এটাই আজকে আমাদের 3 জনের ডিনার। বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার ডান করে তারপরে ঘুম। সারাদিন এত ক্লান্তির পরে একটা রিল্যাক্সেশন হলো ঠিকই। আর ফেরার পথে আপনাদের বলতে ভুলে গেছি, সিনেমা দেখে ফেরার পথে একটু গড়িয়াহাটেও গিয়েছিলাম। 6টার যেহেতু শো ছিল, তো 8টা সাড়ে 8টায় শেষ হয়ে গেছে, তারপরে একটু গড়িয়াহাট হয়ে বাড়ি ফিরলাম। সেটাই এখানে বলছি, কিন্তু আওয়াজটা না একদম আসছে না, তাই আমায় ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, এবার আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমোবার দিকে যাই। আপনাদেরকেও আমি জানাচ্ছি শুভরাত্রি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন একটা ব্লগে, আরও এক জুড়ি গল্প নিয়ে। আশা করছি খুব শিগগিরই আবার চলে আসবো আপনাদের সাথে গল্প করতে। আর ততদিনের জন্য বা ততক্ষণের জন্য আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আর ঠান্ডা পড়ছে, নতুন ঠান্ডা, ভীষণ 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 সাবধানে থাকবেন, ঠান্ডা লাগাবেন না। আর আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন, বন্ধুত্ব তো বাড়বে না হলে, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন বেশি বেশি করে। টাটা।